বিশ্বকর্মা পুজো কেমন কাটলো সবার? আমায় চিনতে পারছো না? আরে আমি প্যালারাম। এর আগেও তো তোমরা গপ্প.বেশিতে আমাদের চার মূর্তির গল্প শুনেছ। না, ঠিক চার মূর্তি যদিও বলা যায় না, কারণ সেবার হালখাতার খাওয়া দাওয়া করতে শুধু আমি আর টেনিদাই গিয়েছিলাম। তবে এইবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে টিম গপ্প.বেশি তোমাদের জন্য নিয়ে এসেছে বিশ্বকর্মা পুজো স্পেশাল ডাবল টেনিদা। এখানে আমাদের চার মূর্তিকেই সশরীরে পাবে। আজ তোমাদের জন্য টিম গপ্প.বেশি নিয়ে এসেছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদার দুটো গল্প, যেগুলো ঘটেছিল এই বিশ্বকর্মা পুজোর সময়তেই। একটা হলো ঢাউস ও অন্যটা হলো দধিচি, পোকা ও বিশ্বকর্মা। আমাদের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন 4 ফেব্রুয়ারি 1918 সালে ও 8 নভেম্বর 1970 তিনি আমাদের অমর করে দিয়ে পরলোকে গমন করেন। ওনার বাবা ছিলেন পুলিশ অফিসার এবং তিনি নিজে ছিলেন একজন বিপ্লবী। তার সাথে ছিলেন অত্যন্ত মেধাবী একজন ছাত্র। ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াতেন আমাদের স্রষ্টা এবং তার অন্যতম সেরা ছাত্র ছিলেন স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায়। ছাত্রাবস্থাতেই তিনি কবিতা লিখতে শুরু করেন এবং তারপর থেকে একে একে সৃষ্টি করেন আমাদের। মৎস্যপুরাণ এবং খট্টাঙ্গ ও পলাণ্য, এই দুই গল্পের হাত ধরেই আমাদের চার মূর্তির পথ চলা শুরু। বাকিটা ইতিহাস। আজকের বিশেষ নিবেদন ডাবল টেনিদার প্রথম গল্প ঢাউস। তাহলে শুরু করা যাক। চাটুর্যেদের রোয়াকে বসে টেনিদা বললে, দিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস ইয়াক ইয়াক। আমি আশ্চর্য হয়ে বললুম, তার মানে কি? টেনিদা টকটক করে আমার মাথার উপর দুটো টোকা মারল। বললে, তোর মগজ ভর্তি খালি শুকনো ঘুটে, তুই এসব বুঝবি নি। এ হচ্ছে ফরাসি ভাষা। আমার ভারী অপমান বোধ হলো। ফরাসি ভাষা? জালিয়াতির জায়গা পাওনি? তুমি ফরাসি ভাষা কি করে জানলে? টেনিদা বললে, আমি সব জানি। বটে, আমি চটে বললুম, আমিও তাহলে জার্মান ভাষা জানি। জার্মান ভাষা? টেনিদা নাক কুঁচকে বললে, বলতো। আমি তক্ষুনি বললুম, হিটলার, নাৎসি, বার্লিন, কটাকট। হাবুল সেন বসে বসে বেলের আঠা দিয়ে এক মনে একটা ছেঁড়া ঘুড়িতে পট্টি লাগাচ্ছিল। এইবার মুখ তুলে ঢাকাই ভাষায় বললে, কি জার্মান ভাষাটাই কইলিরে পেলা। খবরের কাগজের কতগুলি নাম তার লগে একটা কটাকট জুইরা দিয়া খুব ওস্তাদি করতে আছস। আমি একটা ভাষা কমু ক দেখি। মেকুড়ে হুরুম খাইয়া হক্কুয়ের করছে, এটার মানে কি? টেনিদা ঘাবড়ে গিয়ে বললে, সে আবার কি রে? ম্যাডাগাস্কারের ভাষা বলছিস বুঝি? ম্যাডাগাস্কার না হাতি? মেকুর কিনা বিড়াল হুরুম খাইয়া কিনা মুড়ি খাইয়া হক্কইর করছে, মানে এটো করেছে। হেরে গিয়ে টেনিদা ভীষণ বিরক্ত হলো। রাগ বাপু তোর হুরুম ধুরুম শুনে আত্মের গুরুম হয়ে যায়। এর চাইতে ওই প্যালার জার্মান কটাকটো ঢের ভালো। বলতে বলতে ক্যাবলা এসে হাজির। চোখ প্রায় অর্ধেকটা বুঝে খুব মন দিয়ে কি যেন চিবুচ্ছে। দেখেই টেনিদার চোখ দুটো জুলজুল করে উঠল। খাচ্ছিস কি রে? আরো দরদ দিয়ে চিবুতে চিবুতে ক্যাবলা বললে, চুইংগাম। চুইংগাম? টেনিদা মুখ বিচ্ছিরি করে বললে, দুনিয়া এত খাবার জিনিস থাকতে শেষে রবার চিকুচ্ছিস বসে বসে। এরপরে তো জুতো শুকতলা খাবি, এই তোকে বলে দিলুম। আমি বললুম, চুইংগাম থাক, কাল যে বিশ্বকর্মা পুজো সেটা খেয়াল নেই বুঝি? টেনিদা বললে, খেয়াল থাকবে না কেন? সেই জন্যই তো বলছিলুম
ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। ক্যাবলা পট করে বললে। মেফিস্টোফিলিস মানে তো শয়তান। শয়তান? চটে গিয়ে টেনিদা বললে, থাম থাম, বেশ পণ্ডিতি করিসনি। সব সময় ক্যাবলাটা মাস্টারি করতে আসে। কাল যখন মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক করে আকাশে উঠবে তখন টের পাবি। তার মানে? আমরা সমস্বরে জিজ্ঞাসা করলুম। মানে মানে জানবি পরে। টেনিদা বললে, এখন বল দেখি, কাল বিশ্বকর্মা পুজোর কিরকম আয়োজন হলো তোদের? আমি বললুম, আমি 2 ডজন ঘুড়ি কিনেছি। হাবুল সেন বললে, আমি 3 ডজন। ক্যাবলা চুইংগাম চিবুতে চিবুতে বললে, আমি একটাও কিনিনি। তোদের ঘুড়িগুলো কাটা গেলে আমি সেইগুলো ধার করে ওড়াবো। টেনিদা মিটমিট করে হেসে বললে, বোঝা গেছে তোদের দৌড়। আর আমি কি ওরা জানিস? আমি এই টেনি শর্মা। টেনিদা খাড়া নাকটাকে খাড়ার মতো উঁচু করে নিজের বুকে 2 টোকা মেরে বললে, আমি যা ওড়াবো তা কাছে বো বো করে উঠবে, গো গো করে এরোপ্লেনের মতো ডাক ছাড়বে। ডিলা গ্র্যান্ড। বাকিটা ক্যাবলা আর বলতে দিলে না, ফস করে বলে বসলো, ঢাউস ঘুড়ি বানিয়েছো নাকি? বানিয়েছে বুঝি। টেনিদা রেগে ভেঙচে বললে, তুই আগে থেকে বলে দিলি কেন? তোকে আমি বলতে বারণ করিনি? ক্যাবলা আশ্চর্য হয়ে বললে, আরে আশ্চর্য, তুমি আমাকে ঢাউস ঘুড়ির কথা বললেই বা কখন, বারণই বা করলে কবে? আমি তো নিজেই ভেবে বললুম। কেন ভাবলি কেন? টেনিদা রকে একটা কিল মেরেই করে উঠল। বলি, আকবারই তোকে সব ভাবতে কে বলেছে রে? পেলা ভাবেনি, হাবলা ভাবেনি, তুই কেন ভাবতে গেলি? হাবুল সেন বললে, ওইটাই ক্যাবলার দোষ। এত ভাইবা ভাইবা শেষে একদিনও কবি হইব। আমি মাথা নেড়ে বললুম, কবি হওয়া খুব খারাপ। আমার পিস্তুত ভাই ফুচুদা একবার কবি হয়েছিল, দিন রাত কবিতা লিখত। একদিন রামধন থোপার খাতায় কবিতা করে লিখল, 5খানা ধুতি 7খানা শাড়ি, এসব হিসাবে হইবে কি বা? এ জগতে জীব কত ব্যথা পায়, তাই ভাবি আমি রাত্রি দিবা। রামধনের ওই বৃদ্ধ গাধা, মনটি তাহার বড়ই সাদা। সে বেচারা তার পিঠিতে চাপায়ে কত শাড়ি ধুতি প্যান্ট লইয়া যায়। মনো দুঃখে খালি বোঝা টেনে ফেরে গাধা, 1খানা ধুতি প্যান্ট পরিতে না পায়। টেনিদা বললে, আহা, বেশ লিখেছিল তো, শুনে চোখে জল আসে। হাবুল মাথা নেড়ে বললে, খুবই করুণ। আমি বললুম, কবিতাটা পড়ে আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু পিসিমা ধোপার হিসেবের খাতায় এইসব দেখে ভীষণ রেগে গেল। রেগে গিয়ে হাতের কাছে আর কিছু না পেয়ে একটা চাল কুমড়ো নিয়ে ফুচুদাকে তাড়া করলে, ঠিক যেন গদা হাতে নিয়ে শাড়ি পরা ভীম দৌড়চ্ছে। টেনিদা বললে, তোর পিসিমার কথা ছেড়ে দে তো, ভারী বেরসিক। কিন্তু কি প্যাথেটিক কবিতাটা যে শোনালি পেলা, মনটা একেবারে মজে গেল। ইস, সত্যিই তো, গাধা কত ধুতি প্যান্ট শাড়ি টেনে নিয়ে যায়, কিন্তু একখানা পরিতে না পায়। বলে টেনিদা উদাস হয়ে দূরের একটা শালপাতার ঠোঙার দিকে তাকিয়ে থাকলো। সান্ত্বনা দিয়ে হাবুল বললে, মন খারাপ কইরা আর করবা কি? এইরকমই হয়। দেখো না, গোবর হইল গিয়া গরুর নিজের জিনিস, অন্য লোকে তাই দিয়া ঘুইটটা দেয়। গরু একখানা ঘুইটটাও দিতে পারে না। দাঁত খিচিয়ে টেনিদা বললে, দিলে সব মাটি করে। এমন একটা ভাবের জিনিস ধা করে তার ভেতর গোবর আর ঘুঁটে নিয়ে এলো। নে ওটা এখন ঢাউস ঘুড়ি দেখবি, চল। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস, ইয়াক ইয়াক। বলতে বলতে আমরা যখন গড়ের মাঠে পৌঁছলুম তখন সবে সকাল হচ্ছে। চৌরঙ্গির এদিকে সূর্য উঠছে আর গঙ্গার দিকটা লালে লাল হয়ে গেছে। দিব্যি ঝিরঝির করে হাওয়া দিচ্ছে, কখনো কখনো বাতাসটা বেশ জোরালো। চারদিকে নতুন ঘাসে যেন ঢেউ খেলছে।
সত্যি বলছি, আমি পটলডাঙার প্যালারাম, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই। আমারই ফুচুদার মতো কবি হতে ইচ্ছে হলো। কখন যে সুর করে গাইতে শুরু করেছি, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, সে আমি নিজেই জানি নে। হঠাৎ মাথার উপর কটাৎ করে গাঁটটা মারল টেনিদা। এই সেরেছে, এটা যে আবার গান গায়। তাই বলে তুমি আমার মাথার উপর তাল দেবে নাকি? আমি চটে গেলুম। তাল বলে তাল? আবার যদি চামচিকের মধ্যে চিচি করবি তাহলে তোর পিঠে গোটাকে ঝাঁপ তাল বসিয়ে দেবো, সে বলে দিচ্ছি। এসেছে ঘুড়ি ওড়াতে, উনি আবার সুর ধরেছেন। আমার মনটা বেজায় বিগড়ে গেল। খামোখা সকালবেলা নিরীহ ব্রাহ্মণ সন্তানের মাথায় গাঁটটা মারলে। মনে মনে অভিশাপ দিয়ে বললুম, হে ভগবান, তুমি ওরবার আগেই একটা খোঁচা টোচা দিয়ে টেনিদার ঢাউস ঘুড়ির ঢাউস পেটটা ফাঁসিয়ে দাও, ওকে বেশ করে আক্কেল পাইয়ে দাও এবার। ভগবান বোধহয় সকালে দাঁতন করতে করতে গড়ের মাঠে বেড়াতে বেরিয়েছিলেন। আমার প্রার্থনা যে এমন করে তার কানে যাবে তা কে জানত। ওদিকে বিরাট ঢাউসকে আকাশে ওড়াবার চেষ্টা চলছে তখন। টেনিদা দড়ির মস্ত লাটাইটা ধরে আছে, আর হাবুল সেন হাঁপাতে হাঁপাতে প্রকাণ্ড ঢাউসটাকে ওপরে তুলে দিচ্ছে। কিন্তু ঢাউস উড়ছে না, ধপাত করে নিচে পড়ে যাচ্ছে। টেনিদা বেজার হয়ে বললে, এ কেমন ঢাউস রে, উঠছে না যে। হাবুল সেন মাথা নেড়ে বললে, এইখান উড়ব না, এইটার থেকে মনুমেন্ট উড়ান সহজ। শুনে আমার যে কি ভালো লাগলো। খামোখা ব্রাহ্মণের চাঁদিতে গাঁটটা মারা, যতই পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, ব্রহ্মতেজ যাবে কোথায়? ও ঘুড়ি আর উঠছে না, দেখে নিও। খালি ক্যাবলা মিটমিট করে হাসলো, বললে, ওড়াতে জানলে সব ঘুড়ি ওড়ে। ওরে নাকি? টেনিদা দাঁত খিচিয়ে বললে, তবে দে না উড়িয়ে। ক্যাবলা বললে, তোমার ঘুড়ি তুমি ওড়াবে, আমি ওসবের মধ্যে নেই। তবে বুদ্ধিটা বাতলে দিতে পারি। অত নিচ থেকে অত বড় ঘুড়ি ওড়ে নাকি? ওপর থেকে ছাড়লে তবে তো হাওয়া পাবে। ওই বট গাছটার ডাল দেখেছ? ওখানে উঠে ঘুড়িটা ছেড়ে দাও। ডালটা অনেকখানি এদিকে বেরিয়ে এসেছে, ঘুড়ি গাছে আটকাবে না, ঠিক বোঁ করে উঠে যাবে আকাশে। টেনিদা বললে, ঠিক, এ কথাটা আমি তো ভাবতে যাচ্ছিল, তুই আগে থেকে ভাবলি কেন রে? ভারী বার বেড়েছে না, তোকে পানিশমেন্ট দিলুম, যা গাছে ওঠ। ক্যাবলা বললে, বারে, লোকের ভালো করলে বুঝি এমনই হয়? দাঁত খিচিয়ে টেনিদা বললে, তোকে ভালো করতে কে বলেছিল শুনি? দুনিয়ায় কারো ভালো করেছিস কি মরেছিস? যা গাছে ওঠ। যদি কাঠ পিঁপড়ে কামড়ায়? তো কামড়াবে, আমাদের বেশ ভালোই লাগবে। যদি ঘুড়ি ছিঁড়ে যায়? তোর কান ছিঁড়ব, যা ওঠ বলছি। কি আর করে, যেতেই হলো ক্যাবলাকে। যাওয়ার সময় বললে, ঘুড়ির দড়িটা ওই গোলপোস্টে বেঁধে দিও টেনিদা, অত বড় ঢাউস তো, খুব জোর টান দেবে কিন্তু। টেনিদা নাক কুঁচকে মুখটাকে হালুয়ার মতো করে বললে, যা যা, বেশ বকিস নি। ঘুড়ি উড়িয়ে উড়িয়ে বুড়ো হয়ে গেলুম, তুই এসেছিস ওস্তাদি করতে, নিজের কাজ কর। ক্যাবলা বললে, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। হু হু করে হাওয়া বইছে তখন। ডালের ডগায় উঠে ক্যাবলা ঢাউসকে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে গোঁ গোঁ করে ডাক ছেড়ে সেই পেল্লায় ঢাউস আকাশে উড়ল। টেনিদার ওপর সব রাগ ভুলে গিয়ে মুগ্ধ হয়ে চেয়ে আছি। কি চমৎকার যে দেখাচ্ছে ঢাউসকে! মাথার দুধারে দুটো পতাকা যেন বিজয় গর্বে পতপত উঠছে। গোঁ গোঁ আওয়াজ তুলে ঘুড়ি ওপরে উঠে যাচ্ছে। টেনিদা চেঁচিয়ে উঠল, ডিলা গ্র্যান্ডি। কিন্তু আচমকা টেনিদার চেঁচানি বন্ধ হয়ে গেল, আর হাউমাউ করে ডাক ছাড়ল হাবুল, গেল গেল। কে গেল? কোথায় গেল? কে আর যাবে? অমন করে কেই বা যেতে পারে টেনিদা ছাড়া? তাকিয়ে দেখেই আমার চোখ চড়াত করে কপালে উঠে গেল। কপালে বললেও ঠিক হয় না, সোজা ব্রহ্মতালুতে। শুধু ঢাউসই ওড়েনি, সেই সঙ্গে টেনিদাও উড়ছে। জালিয়াতি করে লাটাই ধরে রেখেছিল হাতে। বাঘা ঢাউসের টানে সোজা হাত দশেক উঠে গেছে ওপরে।
এক লাফে গাছ থেকে নেমে পড়ল ক্যাবলা, বললে, পাকড়ো পাকড়ো। কিন্তু কে আর কাকে পাকড়ায়? ততক্ষণে টেনিদা 15 হাত ওপরে। সেখান থেকে তার আর্তনাদ শোনা যাচ্ছে। হাবুল রে, পেলা রে, ক্যাবলা রে। আমরা 3 জন একসঙ্গে চেঁচিয়ে উঠলুম, ছেড়ে দাও লাটাই, ছেড়ে দাও। টেনিদা কাউ কাউ করে বললে, পড়ে যে হাত পা ভাঙবো। হাবুল বললে, তবে আর কি করবা, ওইরা যাও। ঢাউস তখন আরও ওপরে উঠছে। জোরালো পুবের হাওয়ায় সোজা পশ্চিমমুখ ছুটছে গো গো করতে করতে। আর জালের সঙ্গে মাকড়সা যেমন করে ঝোলে, তেমনি করে মহা শূন্যে ঝুলতে ঝুলতে চলেছে টেনিদা। পেছনে পেছনে আমরাও ছুটলাম। সে কি দৃশ্য! তোমরা কোনো রোমাঞ্চকর সিনেমাতেও তা দেখোনি। ওপর থেকে তারস্বরে টেনিদা বললে, কোথায় উড়ে যাচ্ছি বলতো? ছুটতে ছুটতে আমরা বললুম, গঙ্গার দিকে। হ্যাঁ? ত্রিশূন্য থেকে টেনিদা কেউ কেউ করে উঠে বলল, গঙ্গায় পড়বো নাকি? হাবুল বললে, হাওড়া স্টেশনেও যাইতে পারো। হ্যাঁ? আমি বললুম, বর্ধমানেও নিয়ে যেতে পারে। বর্ধমান? বলতে বলতে শূন্যে একটা ডিগবাজি খেয়ে গেল টেনিদা। ক্যাবলা বললে, দিল্লি গেলেই বা আপত্তি কি? সোজা কুতুব মিনারের চূড়ায় নামিয়ে দেবে এখন। টেনিদা তখন প্রায় 25 হাত ওপরে। সেখান থেকে গোঙাতে গোঙাতে বললে, এ যে আরো উঠছে, দিল্লি গিয়ে থামবে তো? ঠিক ঠিক বলছিস? আমি ভরসা দিয়ে বললুম, না থামলেই বা ভাবনা কি, হয়তো মঙ্গল গ্রহেও নিয়ে যেতে পারে। মঙ্গল গ্রহ? আকাশ ফাটিয়ে আর্তনাদ করে উঠল টেনিদা। আমি মঙ্গল গ্রহে এখন যেতে চাই না, যাওয়ার কোনো দরকারও তো দেখছি না। ক্যাবলা বললে, তবু তো যেতেই হচ্ছে। যাওয়াই তো ভালো টেনিদা। তুমি বোধহয় প্রথম মানুষ যে মঙ্গল গ্রহে যাচ্ছ। আমাদের পটল ডাঙার কত বড় গৌরব সেটা ভেবে দেখো। চুল হয়ে যাক পটল ডাঙা। আমি কিন্তু। টেনিদা আর বলতে পারলে না। তক্ষুনি শূন্যে আর একটা ডিগবাজি খেয়েই আবার কাউ কাউ করে বললে, আমি ঘুরপাক খাচ্ছি রে। আমি মোটেই ঘুরতে চাইছি না, তবু বো করে ঘুরে যাচ্ছে। ঘুড়ি তখন ক্যালকাটা গ্রাউন্ডের কাছাকাছি। আমরা সমানে পেছনে ছুটছি। ছুটতে ছুটতে আমি বললুম, ওরকম ঘুরতে হয়, ওকে মাধ্যাকর্ষণ বলে। সায়েন্স পড়নি? অনেক ওপর থেকে টেনিদা যেন কি বললে, আমরা শুনতে পেলুম না। কেবল কাউ কাউ করে খানিকটা আওয়াজ এলো আকাশ থেকে। কিন্তু ওদিকে ঢাউস যত গঙ্গার দিকে এগোচ্ছে তত হাওয়ার জোরও বাড়ছে। পেছনে ছুটে আমরা আর কুলিয়ে উঠতে পারছি না। টেনিদা উঠছে আর ডিগবাজি খাচ্ছে, ডিগবাজি খাচ্ছে আর উঠছে। স্ট্যান্ড রোডে এসে পড়লো প্রায়। ঘুড়ি সমানে ছুটে চলেছে। এখনই গঙ্গার ওপর চলে যাবে। আমাদের লিডার যে সত্যি গঙ্গা পেরিয়ে বর্ধমান হয়ে দিল্লি ছাড়িয়ে মঙ্গল গ্রহে চলল। আমরা যে অনাথ হয়ে গেলুম। আকাশ থেকে টেনিদা আবার আর্তস্বরে বললে, সত্যি বলছি, আমি মঙ্গল গ্রহে যেতে চাই না, কিছুতেই যেতে চাই না। আমরা এবারে এক বাক্যে বললুম, না তুমি যেও না। কিন্তু নিয়ে যাচ্ছে যে। তাহলে তাহলে তাড়াতাড়ি ফিরে এসো। ক্যাবলা জানিয়ে দিলে, আর পৌঁছেই একটা চিঠি লিখো। আমি আরও মনে করিয়ে দিলুম, চিঠি লেখাটা খুব দরকার। টেনিদা বোধহয় বলতে যাচ্ছিল নিশ্চয়ই চিঠি লিখবে, কিন্তু পুরোটা আর বলতে পারলে না। একবার কাউ করে উঠেই কোক করে থেমে গেল। আমরা দেখলুম ঢাউস গোত্তা খাচ্ছে। সে কি গোত্তা! মাথা নিচু করে বো বো শব্দে নামছে তো নামছেই। নামতে নামতে একেবারে ঝপাস করে সোজা গঙ্গায়। মঙ্গল গ্রহে আর গেল না, মত বদলে পাতালের দিকে রওনা হলো। আর টেনিদা টেনিদা কোথায়? সেও কি ঘুড়ির সঙ্গে গঙ্গায় নামলো? না, গঙ্গায় নামেনি। টেনিদা আটকে আছে। আটকে আছে আউটরাম ঘাটের একটা মস্ত গাছের মগডালে। আর বেজায় ঘাবড়ে গিয়ে একদল কাক কা কা করে টেনিদার চারপাশে চক্কর দিচ্ছে।
ছুটতে ছুটতে আমরা গাছতলায় এসে হাজির হই। কেবল আমরাই নই, চারদিক থেকে তখন প্রায় 100-2 লোক জড়ো হয়েছে সেখানে। পোর্ট কমিশনারের খালাসি, নৌকোর মাঝি, 2টো সাহেব, 3টে মেম। Oh my, what's that? বলেই একটা মেম ভিড় মিলেন। কিন্তু তখন আর মেমের দিকে কে তাকায়? আমি চেঁচিয়ে বললুম, টেনিদা, তাহলে মঙ্গল গ্রহে গেলে না শেষ পর্যন্ত? টেনিদা ঢাউস ঘুড়ির মতো গোঁ আওয়াজ করে বললে, কাকে ঠোকরাচ্ছে? নেমে এসো তাহলে। টেনিদা গাঁ গাঁ করে বললে, পারছি না। কাকে মাথা ফুটো করে দিলে রে পেলা? পোর্ট কমিশনারের একজন কুলি তখনই ফায়ার ব্রিগেডে টেলিফোন করতে ছুটল। ওরাই এসে মই দিয়ে নামিয়ে আনবে। চাটুজ্যেদের রকে বসে আমি বললুম, ডিলা গ্র্যান্ডি। সারা গায়ে আইডিন মাখা টেনিদা কাতর স্বরে বললে, থাক, ও আর বলিস নি। তার চাইতে একটা করুণ কিছু বল। তোর ফুচুদার লেখা রামধনের ওই বৃদ্ধ গাধার কবিতাটাই শোনা। ভারী প্যাথেটিক, ভারী প্যাথেটিক। তাহলে দেখলে তো ঢাউস ওড়াতে গিয়ে কি কেলেঙ্কারিটাই না বাঁধালো টেনিদা। এবার তবে শোনা যাক বিশ্বকর্মা পুজোরই আর একটা ঘটনা, যেবার আমরা চারমূর্তি চাটুজ্যেদের রোয়াকের ওপর একটা নাটক করেছিলাম। কি নাটক? নিজেরাই শোনো। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় গল্প, দধিচি, পোকা ও বিশ্বকর্মা। আপাতত গভীর অরণ্যে ধ্যানে বসে আছি। বেশ মন দিয়েই ধ্যান করছি। শুধু কতকগুলো পোকা উড়ে উড়ে ক্রমাগত নাকে মুখে এসে পড়ছে, আর এমন বিশ্রী লাগছে যে কি বলবো। নাকে ঢুকে সুরসুরি দিচ্ছে, কানের ভেতর ঢুকে ওই গভীর গহ্বরটার ভেতরে কোনো জটিল রহস্য আছে কিনা সেটাও বোঝবার চেষ্টা করছে। একবার ঢোক গিলতে গিয়ে ডজনখানি খেয়েও ফেলেছি। খেতে বেশ মৌরি মৌরি লাগলো, কিন্তু যা বিকট গন্ধ। বমি করতে পারতাম, কিন্তু ধ্যান করতে বসলে তো আর বমি করা যায় না। তাড়াবো সে উপায়ও নেই, কারণ এখন আমি সমাধিস্থ। একেবারে নিবাত নিষ্কম্প হয়েই থাকতে হবে আমাকে। আমি গোড়াতেই বুঝেছিলাম এরকম হবে, হাবুলকেও বলেছিলাম কথাটা। কিন্তু সে তখন ইন্দ্রত্ব লাভ করে কৈলাসে শিবের কাছে যাওয়ার কথা ভাবছে, আমলই দিলে না। বললে, যা যা, এসব ওসব ফ্যাচ ফ্যাচ করিস নি। অরণ্যে পোকা থাকেই এবং নাকে মুখেও তারা পড়ে। চুপচাপ বরদাস্ত করে যা, নইলে মহর্ষি হবি কেমন করে? তা বটে, তবে একটা জিনিস বুঝেছি, মহর্ষিদের মেজাজ যেমন ভীমরুলের চাকের মতো কেন, আর কথায় কথায় তারা অমন তেরে ব্রহ্মসাপ ঝাড়েন কেন? আরে বাপু, ধৈর্যের একটা সীমা তো আছে মানুষের। নাকে মুখে অমন পোকার উপদ্রব হলে শান্তনুর মতো শান্ত মানুষও যে দুর্বাসা হতে বাধ্য, এ ব্যাপারে আমার আর তিলমাত্র সন্দেহ নেই। আচ্ছা, জ্বালাতনেই পড়া গেল বাস্তবিক। সত্যি বলছি, আমি প্যালারাম বাড়ুজ্জে পালাজলে ভুগি আর বাসক পাতার রস খাই। আমার কি দায়টা পড়েছে মহর্ষি টহর্ষির মতো গোলমেলে ব্যাপারে পা বাড়িয়ে? পটলডাঙার গলিতে থাকি, পটল দিয়ে শিঙি মাছের ঝোল আর আতপ চালের ভাত আমার বরাদ্দ। এক মুঠো চানাচুর খেয়েছি কি পেটের গোলমালে আমার পটল তুলবার জোর। এ হেন আমি একেবারে গরুর মতো বেচারা লোক। আমি শেষে পড়লাম 6 হাত লম্বা আর 42 ইঞ্চি বুকওয়ালা টেনিদার পাল্লায়। আর টেনিদার পাল্লায় পড়া মানে যে কি, যারা পড়নি ভাবতেই পারবে না। গড়ের মাঠের গোড়া থেকে চোরাবাজারের চালিয়ার দোকানদার পর্যন্ত ঠেঙিয়ে একেবারে রক্ত। হাত তুললেই মনে হবে রদ্দা মারলে, দাঁত বের করলেই বোধ হবে কামড়ে দিলে বোধ হয়। এহেন ভৈরব ভয়ঙ্কর লোকের খপ্পরে পড়েই আমাকে এখন মহর্ষি হয়ে ধ্যান করতে হচ্ছে। কি আর করি, বসে আছি তো বসেই আছি। অরণ্যের ভেতরে একটা ফুটো, সেখান দিয়ে দেখছি হতভাগ্য হাবুলের নাক বেরিয়ে আছে।
পোকার কামড়ে জেরবার হয়ে ভাবছি ওই নাকেই ধাঁ করে একটা ঘুষি বসাবো কিনা। এমন সময় শিষ্য দধিমুখের প্রবেশ। দধিমুখ বললে, প্রভু, আছে নিবেদন। বললাম, কহ বৎস, শুনিব নিশ্চয়। দধিমুখ বললে, কালী নিশি শেষে দেখিলাম আশ্চর্য স্বপন। দেখিলাম প্রভু যেন দেবদেহ ধরি আরোহিয়া অগ্নিময় রথে চলেছেন মহাবোমে ছায়াপথ করি বিদারণ। সত্রাসে কহিনু কাঁদি, আর কি পোকা। থু থু করে দধিমুখ সেটা আমার গায়েই ঝেড়ে দিলে। শিষ্যের আস্পর্ধাখানা দেখো একবার। রাগে আমার শরীর জ্বলে গেল, টিকি খাড়া হয়ে উঠল ব্রহ্মতেজে। কিন্তু শিষ্যকে সাপ দিলেই তো সব মাটি। মনে মনে ভাবলাম, দাঁড়াও চাঁদ, তোমাকেও সায়স্তা করতে হচ্ছে। হেসে বললাম, আছে আছে রহস্য অদ্ভুত, নিরেট মগজ তব সহজে তো বুঝিবে না সেটা। কাছে এসো, কহি কানে কানে। দধিমুখ হাঁ করে তাকিয়ে রইল। আমার মুখ থেকে যা আশা করেছিল তা শুনতে পাইনি। কি যে করবে ঠিক বুঝতে পারছে না। দধিমুখ অসহায়ভাবে একবার চারিদিকে তাকালো। আমি বললাম, দাঁড়াইয়া কেন, কাছে এসো, মুখ আনো কানের নিকটে, তবে তো জানিবে সেই অদ্ভুত বারতা। এসো বৎস বালক, আরও কাছে আয়, কাছে আয় না। দধিমুখের বয়স অল্প, একেবারে আনাড়ি। ইতস্তত করে যেই আমার কানের কাছে মুখ আনা, অমনি আমি পাল্টা জবাব দিলাম। মস্ত একটা হাঁ করলাম। সঙ্গে সঙ্গেই এক ঝাঁক পোকা পড়ল মুখের ভেতর, আর পত্রপাট সেগুলো থু থু শব্দে ফেরত গেল দধিমুখের গালে, নাকে, মুখে, কপালে। শিষ্যকে গুরুর স্নেহাশিস। দধিমুখে পড়ে উঠল। সঙ্গে সঙ্গে ঝড়াত করে ড্রপসিন। খট করে বাঁশটা আমার নাকে পড়ল, তারপর সোজা নিচে। সিন শেষ হওয়ার আগেই দ্বিতীয় অঙ্ক সমাপ্ত। তক্ষুনি স্টেজের ভেতর ছুটে এলো ইন্দ্রবেশী হাবুল আর বিশ্বকর্মা বেশি টেনিদা। টেনিদা বললে, এটা কি হলো? হ্যাঁ, এর মানেটা কি শুনি? আমি বিদ্রোহ করে বললাম, কিসের মানে? টেনিদা দাঁত খিচিয়ে উঠল। প্লেটা তুই মাটি করবি হতভাগা? কেন হবে থুতু দিলি ক্যাবলার মুখে? একদম বরবাদ হয়ে গেল সিনটা। কিরকম হাসছে অডিয়েন্স তা দেখেছিস? আমি বললাম, ক্যাবলাই তো থুতু দিয়েছে আগে। টেনিদা বললে, দুটোর মাথায় একসঙ্গে ঠুকে দেবো একজোড়া বেলের মতো। যা যা হয়ে গেছে সে তো গেছেই। এখন পরের সিনগুলোকে ভালো করে ম্যানেজ করা যায়, বুঝলি? যদি একটু বেয়ারাপনা দেখি তো একটা চাঁটির চোটে নাক একেবারে নাসিকে পাঠিয়ে দেবো। আমি বললাম, তুমি তো বলেই খালাস, কিন্তু স্টেজে হাঁ করে বসে ওই পোকা হজম করবে কে শুনি? টেনিদা হুঙ্কার করলো, তুই করবি, আলবাত তোকে করতেই হবে। থিয়েটার করতে পারবি আর পোকা খেতে পারবি না? দরকার হলে মশা খেতে হবে, মাছি খেতে হবে। হাবুল যোগ দিয়ে বললে, ইঁদুর খেতে হবে, বাদুর খেতে হবে। টেনিদা বললে, মাদুর খেতে হবে, এমনকি খাট পালঙ্ক খাওয়া আশ্চর্য নয়। বাবা, এর নাম থিয়েটার। থিয়েটার করতে গেলে ওসব খেতে হয় নাকি? আমি ক্ষীণ প্রতিবাদ জানালাম। হয় হয়, এসবের তুই কি বুঝিস রে? হ্যাঁ, দানিবাবুর নাম শুনেছিস? দানিবাবু, তিনি যখন সীতার ভূমিকায় প্লে করতেন তখন মনুমেন্ট খেয়ে নামতেন, সেটা জানিস? মনুমেন্ট খেয়ে? হ্যাঁ হ্যাঁ, মনুমেন্ট খেয়ে। দাদা ক্যান পাচ করিস নি, এক্ষুনি সিন উঠবে, কেটে পড়। নিজের পার্ট মুখস্থ করে দে। বেগুন খেতে কাক তাড়ানো কেলে হাঁড়ির মতো মুখ করে আমি স্টেজের একধারে এসে বসলাম। মনুমেন্ট খাওয়া? চালিয়াতিরা জায়গা পাওনি? মানুষ কখনো মনুমেন্ট খেতে পারে? কিন্তু প্রতিবাদ করলেই চাটি, তাই এমন বোম্বাই চালখানাও হজম করে গেছি। থিয়েটার করতে এলেই পোকা খেতে হবে কেন রে বাবু? তোমাদের সঙ্গে থিয়েটার না করতে পারলে তো আমার আর শিঙি মাছের ঝোল হজম হচ্ছিল নাকি না? আমি প্যালারাম বাড়ুজ্জে, আমার পেট জোড়া পিলে, দায় পড়েছিল আমার এক মুখ কুটকুটে দাড়ি নিয়ে দধিচি সাজতে। যত সব জোচ্চোরের পাল্লায় পড়ে এখন আমার এই হাঁড়ির হাল। দিব্যি বসেছিলাম চাটুর্যদের রোয়াকে,
ওরা উঠোনে হাত পা নেড়ে রিহার্সাল দিচ্ছিল, কিন্তু দধিচি সাজবার ছেলে পাওয়া যাচ্ছিল না। টেনিদা তার ভাঁটার মতো চোখ পাকিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে এসে খপ করে আমার কাঁচটা ধরে ফেলল। এই পাওয়া গেছে। আমি করে উঠলুম। টেনিদা বাঘাটে গলায় বললে, নয়, হ্যাঁ হ্যাঁ, দিব্যি মুনি ঋষির মতো চেহারা তোর, বেশ অহিংস অহিংস ছাগল ছাগল ভাব, গালে ছাগলের মতো দাড়ি লাগিয়ে দেবো, যা মানাবে না, দেখাবে একেবারে রায়বাড়ির কেশু বুড়োটার মতো। আপাতত এই তার পরিণতি। এ অঙ্কে আমার পাঠ নেই, তাই স্টেজের অন্ধকারে একটা কোনায় ঝিম মেরে বসে আছি। দাড়িটা হাতে খুলে নিয়েছি আর মশা তাড়াচ্ছি প্রাণপণে। না, এ অসম্ভব। আবার স্টেজে গেলেই ধ্যানে বসতে হবে, এবং ধ্যানে বসা মানেই পোকা, আর কি মারাত্মক সে পোকা! কি করা যায়? রাগে হাড় পিত্তি জ্বলছে। দয়া করে পাঠ করছি এই ঢের, তার উপর আবার অপমান, এমন করে শাসানো, চাটি হাঁকড়ে নাক নাসিকে উড়িয়ে দেবে। ইস, শখখানা দেখো একবার। না হয় তোমার আছেই পিরামিডের মতো উঁচু একখানা অতিকায় নাক, আর আমার নাকটা না হয় চিনেম্যানদের মতো থ্যাবড়া, তাই বলে নাক নিয়ে অপমান? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই খেঁদা নাককেই মৈনাকের মতো উঁচু করে তোমার ভরাডুবি করে ছাড়বো। কিন্তু কি করা যায় বাস্তবিক? ভেবে কুল কিনারা পাচ্ছি না। ওদিকে স্টেজে তখন দারুণ বক্তৃতা দিচ্ছে টেনিদা। এমন একটা লাফ মারছে যে চাটুর্যদের ছাড়পোকা ভরা পুরনো তক্তপোষটা একেবারে মরমর করে উঠছে। থিয়েটার করছে না হাই জাম্প দিচ্ছে বোঝা মুশকিল। স্টেজ ম্যানেজার হাবুল পাশ দিয়ে যাচ্ছিল, বললে, এই পেলা, অমন ভূতের মতো অন্ধকারে বসে আছিস যে? বললাম, একটু চা খাওয়া না ভাই হাবুল, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাবুল নাকটা কুঁচকে বললে, নে নে, অত চা খায় না, যা পাঠ করছিস আবার চা। অ্যাডিং ইনসাল্ট টু ইনজুরি। হ্যাঁ, আমি অন্ধকারে দাঁত বের করে হাবুলকে ভেঙচে দিলাম। হাবুল দেখতে পেলে না। চম্পট দেবো নাকি গাড়ি ফাড়ি নিয়ে? সোজা চলে যাবো বাড়িতে। দধিচি সিনে যখন দেখবে আমি বেমালুম হাওয়া, তখন টের পাবে মজাটা কাকে বলে। তাতে সুবিধে হবে না। তারপর কাল সকালে আমায় বাঁচায় কে? পটলডাঙ্গার বিখ্যাত টেনিদার বিখ্যাত চাঁটিতে স্রেফ পটল তুলতে বসতে হবে। না না, ওসব নয়। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এমন জব্দ করে দেব যে কিল খেয়ে কিলটি সোনা মুখ করে গিলে নিতে হবে। টেনিদার 32 পাটি দাঁতের সঙ্গে আর একটি দাঁত গজিয়ে দেব, যার নাম আক্কেল দাঁত। আর সেই সঙ্গে টেনিদার ধামা ধরা ওই স্টেজ ম্যানেজার শ্রীমান হাবুল, ওকেও টেরটি পাইয়ে নিতে হচ্ছে। ভগবানকে ডেকে বললাম, প্রভু আলো দাও, এ অন্ধকারে পথ দেখাও। এবং প্রভু আলো দিলেন। হাবুলকে বললাম, ভাই 5 মিনিটের জন্য একটু বাড়ি থেকে আসছি। হাবুল আজকে বললে, কেন? এই পেটটা একটু কেমন কেমন। হাবুল বললে, সেরেছে, যত সব পেট রোগা নিয়ে কারবার, শেষটায় ডোবাবে বোধ হচ্ছে। একটু পরে যে তোর পাট রে। আমি বললাম, না না, এক্ষুনি আসছি। মনে মনে বললাম, পেট কার কেমন একটু পরেই দেখা যাবে। কোন মনুমেন্ট খাইয়ে পাঠ করাতে চাও, দেখি আরও কত গুরুপাক জিনিস হজম করতে পারো। ঠিক 5 মিনিটের মধ্যেই আমি ফিরলাম। ডাক্তার ছোট কাকার ওষুধের আলমারিটা হাতড়াতে বেশি সময় লাগেনি। একেবারে মোক্ষম ওষুধটি নিয়ে এসেছি। হিসেব করে দেখেছি আমার পাঠ আসতে আরও প্রায় ঘন্টাখানেক দেরি। এর মধ্যেই কাজ হয়ে যাবে। চায়ের বড় কেটলিটা যেখানে উনুনের ওপর ফুটছে সেখানে গেলাম। তখন কেটলির দিকে কারো মন নেই, সবাই উইন্সে ঝুঁকে পড়ে প্লে দেখছে। টেনিদা লাফাচ্ছে ভীমসেনের মতো, আর সে কি ঘন ঘন ক্ল্যাপ। দাঁড়াও দাঁড়াও, কত ক্ল্যাপ চাও দেখব। পিরামিডের মতো নাক উঁচু করে বিজয় গর্বে ফিরে এলো টেনিদা। এক গাল হাসি ছড়িয়ে বললে, কেমন পাঠ হলো রে হাবুল? হাবুল কৃতার্থভাবে বললে, চমৎকার চমৎকার, তুমি ছাড়া এমন পার্ট আর কে করতে পারত? অডিয়েন্স বলছে সাবাস সাবাস।
অডিয়েন্স যে কেন সাবাস সাবাস বলছে আমি জানি। তারা বুঝতেই পারেনি যে ওটা ভীমের না বিশ্বকর্মার পাঠ। কিন্তু আসল পাঠ করতে আর একটু দেরি আছে, আমি মনে মনে বললাম। স্টেজ কাঁপিয়ে টেনিদা হুঙ্কার ছাড়লেন, ওরে চান কেউ? হাবুল ঊর্ধ্বশ্বাসে ছুটল। আবার ড্রপ উঠেছে। দধিচির ভূমিকায় আমি ধ্যানস্থ হয়ে বসে পোকা খাচ্ছি। শিষ্য দধিমুখ এবার দূরে দাঁড়িয়ে আছে, আগের অভিজ্ঞতাটা ভোলেনি। বিশ্বকর্মা আর ইন্দ্রের প্রবেশ, টেনিদা আর হাবুল। হাবুল বললে, প্রভু গুরুদেব, আসিয়াছি শিবের আদেশে। তব অস্থি দিয়া যেই বজ্র হইবে নির্মাণ। টেনিদা বললে, দেখাইব বিশ্বকর্মা যশ, হেন অস্ত্র তুলিব গড়িয়া। ঘোর নাদে কাঁপাইবে শশা করা ব্রহ্মাণ্ড। বিশাল দীপ্ত তেজে দগ্ধ হবে স্থাবর জঙ্গম। তারপরই শতোক্তি করে বললে, জোর কামড় মেরেছে পেটে মেরি। হাবুল চাপা গলায় বললে, আমারও পেটটা যেন কেমন গোলাচ্ছে রে। আর চোখে আমি একবার তাকিয়ে দেখলাম মাত্র। মনুমেন্ট খেয়ে হজম করতে পারো, দেখি না হজমের জোর কত। আমি বললাম, তিষ্ঠ তিষ্ঠ, আগে করি ইষ্ট নাম ধ্যান। ধ্যান ভঙ্গ যতক্ষণ নাহি হয়, চুপচাপ থাকো ততক্ষণ। তারপরে তনু ত্যাগ করিব নিশ্চয়। আমি ধ্যানে বসলাম। সহজে ধ্যান ভাঙছে না। পোকার উপদ্রব লেগেই আছে, তা থাক। আমি কষ্ট না করলে টেনিদা আর হাবুলের কেষ্ট মিলবে না। গরম চায়ের সঙ্গে কড়া পার্গেটিভ। এখনই কি হয়েছে? টেনিদা মুখ বাঁকা করে বললে, শিগগির ধ্যান শেষ কর মাইরি, জোর পেট কামড়াচ্ছে রে। আমি বললাম, চুপ, ধ্যান ভঙ্গ করিও না, ব্রহ্মশাপ লাগিবে তাহলে। ধ্যান কি সত্যি সত্যি করছি নাকি? এটা ধ্যান। আমি আর চোখে দেখছি টেনিদার মুখ ফ্যাকাশে মেরে গেছে। হাবুলের অবস্থাও তথৈবচ, ভগবান করুণাময়। টেনিদা কাতর স্বরে বললে, ওরে পেলা, গেলাম যে, তোরাই তো শিগগির ধ্যান শেষ কর, তোর পায় পড়ছি পেলা। হাবুল বললে, ওরে আমারও যে প্রাণ যায়। আমি একেবারে নট নরচরণ, সামলাও এখন। মুনি ঋষির ধ্যান দেহত্যাগের ব্যাপার, এ কি সহজে ভাঙবার জিনিস? বাপস, গেলাম। এক লাফে টেনিদা অদৃশ্য, একেবারে সোজা অন্ধকার আমতলার দিকে। পেছনে পেছনে হাবুল। আর থিয়েটার, সে কথা আর বলে কি হবে। টেনিদা আর হাবুল আপাতত আমতলায় ব্যস্ত। এই ফাঁকে তোমাদের সাথে কথাটা সেরে নি, কারণ ওরা কিছু বোঝার আগেই আমায় চম্পট দিতে হবে, না হলে টেনিদার চাটি থেকে আর আমার নিস্তার নেই। তো যাই হোক, কথা মানবী কুমার ভট্টের বিশেষ নিবেদন গপ্পডর বেশিতে আজ তোমরা শুনলে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি টেনিদা কাহিনী, ওরফে ডাবল টেনিদা। টেনিদার ভূমিকায় সৌহার্দ্য, ক্যাবলার ভূমিকায় শ্রমণ, হাবুল সেনের ভূমিকায় হৃদাকাশ, মেমের চরিত্রে প্রিয়াঙ্কা। প্রচার চিত্র প্রস্তুতিতে সৌহার্দ্য, প্রচার ও বিপণনে রীতিরেখা, আবহ সঙ্গীত, পর্ব পরিচালনা, গল্পের সূত্রধর এবং প্যালার চরিত্রে অনির্বাণ। আশা করি আমাদের গল্প তোমাদের ভালো লেগেছে। ইউটিউব ছাড়াও আমাদের গল্প এবং গপ্পডর বেশির আরও অনেক গল্প তোমরা এখন শুনতে পারবে স্পটিফাইতেও। চ্যানেলের নাম গপ্পডর বেশি। বানানটা বলে দিই, GOPPO স্পেস DOT স্পেস BESHI। এর আগের দিন শুনছিলাম নাকি এক নবীন গোয়েন্দা সুশীল কি এক নিশমিদের কবচ না কিসের একটা তদন্ত করছে। শুনতে পেলাম ওটার অন্তিম পর্ব নাকি খুব শিগগিরই আসছে এই চ্যানেলে। তবে আর কি, শুনতে থাকো গপ্পডর বেশি। আর আমাদের চার মূর্তিকে যদি তোমাদের ভালো লাগে, তবে অদূর ভবিষ্যতে আমরা আবার ফিরে আসব, হয়তো আরও বড় কোনো অভিযানের কথা শোনাতে। আর এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য ধন্যবাদ। ওই টেনিদা এলো বলে এবার আমি পালাই।